আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা করছে না সরকার। সারা দেশে জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে জনগণের অধিকার বাস্তবায়িত হবে আশা তারেক রহমানের। ঘোষিত সময়ে ভোটে আপত্তি নেই জামায়াতের। বিদেশে আওয়ামী লীগের অফিস এবং অস্থিরতা সৃষ্টির বিষয়টি সরকারের নজরদারিতে। 3 দিনের সফরে দুপুরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। এবং বগুড়ায় শুরু হয়েছে নির্বাচনী আমেজ। খালেদা জিয়া নাকি তারেক রহমান, কে হচ্ছেন গাবতলী শাহজাহানপুরের কান্ডারি, ভোটারদের কৌতূহল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে জনগণ তাদের কাঠগড়ায় দাঁড় করাবে। তাই সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। গতকাল সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা আরও জানান, বডি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক ভোট কেন্দ্রে মনিটরিং করা হবে। প্রিসাইডিং অফিসারের জন্য থাকবে বাড়তি গানম্যান। এদিকে গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় দ্রুত চার্জশিট দিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। রিপোর্ট মাহবুব কবির চপলের। এটা কোনো অস্ত্রের প্রদর্শনী নয়, শুধু রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে 1100 দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এসব ব্যবহার করেই বিভিন্ন জায়গায় মানুষকে কোপাচ্ছে সন্ত্রাসীরা, যা নির্বাচনের আগে আতঙ্ক ছড়াচ্ছে। শুধু দেশীয় অস্ত্র নয়, থানা থেকে লুট হওয়া পুলিশের 700 অস্ত্র এখনও উদ্ধার হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, অস্ত্রগুলো উদ্ধারে পুরস্কার ঘোষণা করা হচ্ছে, তবে এসব ব্যবহার করে কাউকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেয়া হবে না। যারা বানাচ্ছে এই অস্ত্রগুলি তাদের একটু কেয়ারফুল হইতে হইবে। এখন কিন্তু যারা বানাচ্ছে আমরা তাদেরও নিয়ে আসতেছি, তারা জানে এই অস্ত্রগুলি কারা ব্যবহার করে। আমাদের যে হাতিয়ারগুলি হারাই গেছে এইগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং এখন একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি। নির্বাচনে শোনেন, নিরাপত্তা আমাদের কোনো অরাজকতা হবে না, বাট নির্বাচনটা হলো সুষ্ঠু এবং সবভাবে হওয়ার জন্য কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনী তো না, এটার ক্ষেত্রে মেইন ভূমিকা পালন করে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা। তিনি জানান, এবার ভোট কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নেওয়া হবে। পুলিশের বডি ক্যামেরায় থাকবে সার্বক্ষণিক মনিটরিং। প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় দেয়া হবে গানম্যান। প্রিজাইডিং অফিসারে অনেক সময় করে অ্যাটাক করতে যায়, এই জন্য ওনারও আমরা কিন্তু একটা হাতিয়ার সোনার একটা আমরা গার্ড ব্যবস্থা করতেছি। প্লাস আমরা একটা বডি ক্যামেরা যেটা আমরা ক্রয় করে দিচ্ছি, কোন কেন্দ্রে কি ধরনের ঘটনা ঘটছে আপনি সেন্ট্রাল থেকে আপনি এদেরও মনে হয় এটার অ্যাক্সেস দেওয়া হবে, আপনারাও কিন্তু দেখতে পারবেন। আমি এরকম ভাবে একটা নির্বাচন করে দিতে যাচ্ছি যেন লোকজন আপনারা যেন প্রশংসা করেন, দেখা হলে যেন বলে ভাই কেমন আছেন, যেন আপনারা মুখ ঘুরে না নেন, এইটাই আমি চাচ্ছি। এই জন্য তো আমি সুষ্ঠু না হলে আপনাকে সহ একসাথে কাঠগড়ায় দাঁড়াবো। স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যাকাণ্ডের ঘটনা নিয়েও। জানান, দোষীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হচ্ছে। তাদের আমরা কিন্তু আইনের আওতায় ম্যাক্সিমামই কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এইগুলিরে যেন শাস্তি ভালোভাবে পায়, এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করব। বাট জিনিসটা খুবই দুঃখজনক। আমরা চার্জশিটটা যত দ্রুত দেওয়ার আমরা চেষ্টা করতেছি। ভাইরাল হতে শেরপুরের স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার ঘটনা ঘটেছে বলেও মনে করেন তিনি। নানা নানিরে মেরে ফেলতে যাচ্ছে, কিন্তু নাতির কোনো বিকার নাই, সে হলো তার পয়সা রোজগার করার জন্য সে ব্যস্ত, যে এটা ইউটিউবে ছাড়বো, এটা করা ছাড়বো। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। যে আমরা আল্লাহ দিলে ভালোভাবে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে জনগণের অধিকার বাস্তবায়িত হবে বলে আশা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি দেশের অধিকাংশ মানুষের সমর্থন পাবে বলেও তার আশা। গতকাল রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্যে তিনি বলেন, দেশ পুনর্গঠনে জনগণের শাসন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এর একমাত্র পথ
ভোটের অধিকার প্রতিষ্ঠা, শীঘ্রই দেশে ফেরার কথা জানিয়ে দেশ করার চ্যালেঞ্জ মোকাবেলা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। স্বৈরাচার পতনের পর মুক্ত পরিবেশে দীর্ঘ 16 বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। দীর্ঘ প্রতীক্ষিত এ সম্মেলনকে কেন্দ্র করে তাই সকাল থেকেই নেতাকর্মীদের মিছিল স্লোগানে উৎসবের নগরীতে পরিণত হয় রাজশাহী মহানগর। উৎসবের আমেজে নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয় মহানগরীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। সম্মেলনের শুরুতেই বিগত সময়ে ত্যাগ তিতিক্ষার কথা তুলে ধরেন স্থানীয় শীর্ষ নেতারা। সব বিভেদ বিভাজন থেকে সরে আসার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণই ঠিক করবে তাদের জন্য কে কাজ করবে। মানুষ বিএনপির উপর আস্থা রাখতে চায়, সে আস্থা ধরে রাখার দায়িত্ব বিএনপি নেতাকর্মীদের। বাংলাদেশের অধিকাংশ জনগণ বিএনপির উপরে আস্থা রাখতে চায় এবং যেহেতু আপনি একজন বিএনপির নেতা বা বিএনপির কর্মী, সেই জন্য সে বা তারা আপনাদের কাছে জানতে চায় দেশ এবং দেশের জনগণের ভবিষ্যৎ কি হবে। আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ ইনশাল্লাহ বাস্তবায়িত হবে, কিন্তু সেখানে থেমে থাকলে তো চলবে না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী নির্বাচনে ইনশাল্লাহ দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানের শীষ তথা বিএনপি পাবে। তিনি বলেন, মানুষ বিশ্বাস করে বিএনপির পক্ষেই সম্ভব দেশকে গড়ে তোলা। স্বৈরাচারের ধ্বংস করা দেশ পুনর্গঠনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। বিএনপির দিকে তাকিয়ে আছে দেশের অধিকাংশ মানুষ, যে বিএনপি দেশকে সঠিকভাবে পরিচালনা করবে। প্রত্যেকটি নেতাকর্মীর কাছে আমার প্রত্যাশা থাকবে আমরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এক, এবং আগামী দিনে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আমরা দেশকে পুনর্গঠনের কাজে হাত দেব। এটা হচ্ছে 2। শিগগিরই দেখা হবে জানিয়ে তিনি বলেন, জনগণের আস্থা ধরে রাখার মাধ্যমে দেশ পুনর্গঠনের শপথ নিতে হবে। ইনশাআল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনাসামনি সরাসরি দেখা হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজনে জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন দলের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে তিনি আরও বলেন, এখন পর্যন্ত ইসির ভূমিকা নিয়ে প্রশ্ন নেই জামায়াতের। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য নির্বাচন কমিশন সাধ্যমতো চেষ্টা করার আশ্বাস দিয়েছে বলেও জানান জামায়াতের নায়েবে আমির। বলেন, দখলে নির্বাচনকে দেশের মানুষ গ্রহণ করবে না। এ সময় তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হলেই তাতে সই করবে জামায়াত। দখল বা আনফেয়ার ইলেকশন বাংলাদেশ আর সহ্য করার মতো ক্ষমতা বাংলাদেশের নেই। সিসিকে বলেছি যে নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড, এবং উনি আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন, বলেছেন জীবন থাকতে হলেও আপনি এটাকে ফেয়ার ইলেকশনের জন্য যে ভূমিকা না দেওয়া করার আমরা সেটা নেব। যদি যে সংস্কারে আমরা একমত হয়েছি সেটা যদি আইনি ভিত্তি দেওয়া হয় এবং সেই পরিপ্রেক্ষিতে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে আমরা অবশ্যই সিগনেচার করব। জুলাই আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে রাজধানী চানখালপুরে 10ম শ্রেণীর ছাত্র আনাস সহ 6 জনকে হত্যা মামলায় ট্রাইব্যুনালে সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ হবে আজ। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আজ সূচনা বক্তব্য উপস্থাপন করবে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গতকাল তার অসুস্থতার কারণে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার সূচনা বক্তব্য উপস্থাপনের দিন ধার্য করে আদেশ দেন ট্রাইব্যুনাল 1। এই মামলায় 8 আসামির মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে থাকা 4 আসামি শাহবাগ থানার সাবেক পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেন এবং 3 জন কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে সকাল 9:30টার দিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 14 জুলাই এই মামলার বিচার শুরু হয়। সেদিন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল 1। গত বছরের 14 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ঢাকার চানখালপুর, চকবাজার ও বংশর এলাকায় পুলিশ গুলিতে শহীদ হন শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া।
দেশের বাইরে আওয়ামী লীগের অফিস পরিচালনা করা এবং বিদেশে বসে অস্থিরতা সৃষ্টির বিষয়টি সরকারের নজরদারিতে আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি জানান, 3 দিনের সফরে দুপুরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি সহ 5টি বিষয়ে সমঝোতা স্মারকসই হবে বলেও জানান প্রেস সচিব। রিপোর্ট ইয়াসিন রানার। মালয়েশিয়ায় বৈধ অবৈধ মিলিয়ে মোট 15 লক্ষ বাংলাদেশি বসবাস করেন। প্রবাসীদের একটা বড় অংশই পাসপোর্ট জটিলতায় রয়েছেন দীর্ঘদিন। এছাড়া জনশক্তি রপ্তানিতেও পিছিয়ে পড়েছে বাংলাদেশ। এমত অবস্থায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সরকার। এ নিয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সফরে প্রতিরক্ষা, জ্বালানি সহ মোট 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এটা খুবই আমাদের জন্য ক্রুশিয়াল একটা সফর। ওইখানে অনেকগুলো এমওইউ সাইন হবে। মালয়েশিয়ার সাথে যে আমাদের সুসম্পর্ক আছে সেটা একটা নতুন উচ্চতায় অধিষ্ঠ হবে। জনশক্তি রপ্তানি ও প্রবাসীদের সমস্যা সমাধান সহ নানা ইস্যু আলোচনা হবে বলেও জানান তিনি। মালয়েশিয়া যাতে বাংলাদেশের উপর থেকে তাদের সর্বোচ্চ সংখ্যক জনশক্তি বাংলাদেশের থেকে নেয়। আনঅফিশিয়াল হিসাবে প্রায় 15 লক্ষ বাংলাদেশি থাকেন, তাদের পাসপোর্টের কিছু সমস্যা হয়, সেগুলো ইট উইল বি লুক ইনটু। এদিকে ভারতের কলকাতায় পতিত আওয়ামী লীগ অফিস নিয়ে কার্যক্রম পরিচালনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রেস সচিব। আওয়ামী লীগের অফিস, আওয়ামী লীগ আপনি জানেন একটা তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে। তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাংলাদেশে বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি। এছাড়া আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিটি নির্বাচনী বুথে নজরদারি রাখতে পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা কেনা হচ্ছে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। আগামী 1 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের ঘাটতি 75% কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, শুল্ক নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের আলোচনা ফলপ্রসূ হয়েছে, যা চলমান থাকবে। যুক্তরাষ্ট্র সরকারের সাথে মার্কিন শুল্ক নীতি নিয়ে আলোচনা শেষে ঢাকায় বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। এলডিসি পরিবর্তে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে চ্যালেঞ্জ বাড়বে জানিয়ে এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। LDC is the next subject, but you need to come forward now. You have 1 month to work on it. If you don't, you have missed the bus. বগুড়ায় চায়ের দোকান থেকে রাজপথ সবখানি শুরু হয়ে গেছে নির্বাচনী আমেজ। তবে সংসদ নির্বাচন এলে বিশেষভাবে আলোচনায় আসে বগুড়া 7 আসন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্ম গাবতলীর মাটিতে। স্বামীর এই আসন থেকে লড়াই করে কয়েকবার সরকার গঠন করেছিলেন বেগম খালেদা জিয়া। এবার দেশে ভিন্ন এক রাজনৈতিক প্রেক্ষাপটে হতে যাওয়া নির্বাচনে কে হবেন বিএনপির প্রার্থী তা নিয়ে কৌতূহল এখানকার ভোটারদের। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। গাবতলী, শাহজাহানপুর এই 2 উপজেলা নিয়ে গঠিত বগুড়া 7 আসন। 1979 সালে প্রথমবারের মতো এখান থেকে বিজয়ী হয় বিএনপি। যদিও মাঝে নির্বাচনগুলোতে আসন হারালেও 1991, 96 ও 2001 টানা 3 নির্বাচনে জয় পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তখন থেকেই বিএনপির ভবিষ্যতের প্রধানমন্ত্রীর আসন নামে পরিচিত বগুড়া 7। যদি ফেয়ার নির্বাচন হয়, আমাদের বিএনপির প্রার্থী অপোজিটে যে প্রার্থী থাকবে তার জামানত বাজেয়াপ্ত হবে এই গাবতলী উপজেলা থেকে। আগামী নির্বাচনে বিশেষ করে বগুড়ায় বা আমাদের এলাকায় কোথাও ভোট দিতে যাবে না এরকম হবে না। ভোট সবাই দিতে যাবে এবং ভোটটা ধানের শীষের পক্ষেই দেবে ইনশাআল্লাহ। শেখ হাসিনার অধীনে 2014, 2018 এবং সবশেষ 2024 সালে বিতর্কিত 3টি জাতীয় নির্বাচনের একটি ছাড়া বাকিগুলোতে অংশ নেয়নি বিএনপি। স্থানীয় নেতাকর্মীদের দাবি, বিএনপি না থাকায় ভোটের মাঠ ছিল একতরফা। কখনোই বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের সাথে গাদ্দারি করে জিয়া পরিবার পালিয়ে যায়নি। সুতরাং এই আস্থার জায়গায়, বিশ্বাসের জায়গাটা মানুষের তৈরি হয়েছে এবং আমি মনে করি যে অবশ্যই জিয়া পরিবারের সাথে এই এলাকার মানুষ আগের চাইতে আরো বেশি তারা সম্পৃক্ত রয়েছে। আলোচিত এই আসনে মোট ভোটার প্রায় 6 লাখ। তরুণ ও নারী ভোটারের সংখ্যাও দিন দিন বাড়ছে। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন নির্বাচনে ভোটারদের মন জয়ের চেষ্টায় স্থানীয় বিএনপি।
তবে বিএনপির ঘাঁটি বা দুর্গ হিসেবে পরিচিত এই আসন থেকে কে লড়বেন তা নিয়ে চলছে জোর আলোচনা। জিয়া পরিবার তাদের পরীক্ষিতভাবে এই জেলার জন্য, এই আসনগুলোর জন্য যে অবদান রেখেছেন সেটা মানুষের মনে আছে এবং আমরা আশা করছি যে দেশনায়ক তারেক রহমান সাহেব তিনি হয়তো এই আসন থেকে নির্বাচন করবেন, এটাই জনগণের প্রত্যাশা। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর নতুন বাংলাদেশে ইউনূস সরকারের অধীনে ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে 13তম সংসদ নির্বাচন। এরই মধ্যে বগুড়া 7 আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত। প্রতিদ্বন্দ্বিতা করবে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপিও। 50 বছর দেখলাম, 52 বছর দেখলাম, পরিবর্তন চাই, আর নয়। সেই আমার বিশ্বাস যে যুবকেরা, সাধারণ জনগণ পরিবর্তনে বিশ্বাসী, পরিবর্তনের কথা নিয়ে আমরা ময়দানে যাচ্ছি। বগুড়া 7 যেন দেশের রাজনীতির এক প্রতীকী লড়াই, তাই সবার কৌতূহল আবারও কি এখানকার হাল ধরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, নাকি ছেড়ে দেবেন ছেলে তারেক রহমানের হাতে। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। এবার জানিয়ে দেব এক্সপ্রেস ডেঙ্গু পরিস্থিতি। গত 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি 100 ছাড়ালো। এই সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 448 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত বিভিন্ন ভয়াবহ রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। নিজেকে এবং পরিবারকে সবাইকে মশা থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ঘরে ব্যবহার করুন এক্সপেল ন্যাচারাল অ্যারোসল, আর ঘরের বাইরে সাথে রাখুন এক্সপেল ন্যাচারাল মসকিউটো রিপেলেন্ট স্প্রে, যা সরাসরি ত্বকে ব্যবহার করা যায়। ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জে সিরাজদি খানে সড়কে থেমে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় 1 জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 7 জন। এর মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। গতরাত 10:30টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলা রেলওয়ে স্টেশনের পাশে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। হতাহতের পরিচয় এখনও জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, নিমতলা এক্সপ্রেসওয়েতে থেমে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুত গতির হানি পরিবহনে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে সেখানে 1 জনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এবার আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আল জাজিরার 4 সাংবাদিক নিহত হয়েছেন। স্থানীয় সময়ে রোববার এই ঘটনা ঘটে। নিহতরা হলেন আল জাজিরা আরবির সাংবাদিকতা আল শরীফ সংবাদদাতা মোহাম্মদ কুরেইকেহ, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের ও মোহাম্মদ নুফাল। হত্যার পর এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী তাদের বিরুদ্ধে হামাসের একটি শাখার নেতৃত্ব দেওয়ার অভিযোগ করেছে। ফিলিস্তিনের ওই সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ সংবলিত নথি তাদের কাছে আছে বলে দাবি করেছে ইসরায়েল। তবে ইউরো মেডিটেরেনিয়াম হিউম্যান রাইটস মনিটরের বিশ্লেষকরা জানান, সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো ধরনের প্রমাণ নেই ওইসব সংবাদকর্মীর। এদিকে আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক গাজা উপত্যকায় তাদের সাংবাদিকদের প্রতি ইসরায়েলি সেনাবাহিনীর বর্বর আচরণ এবং উস্কানিমূলক প্রচারণার তীব্র নিন্দা জানিয়েছে। এবার খেলার খবর। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 33 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। জিম্বাবুয়ের হারাতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের কিশোরদের। 65 রানে 3 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। অবশেষে রিজান হাসানের 96 বলে 95 এবং কালাম সিদ্দিকের 76 বলে 65 রানে 5 উইকেটে 269 রানের পুঁজি পায় বাংলাদেশের তরুণরা। 270 রানের টার্গেটে নেমে ভালো শুরু পায় প্রোটিয়ারা। উদ্বোধনী জুটিতে 48 বলে আসা 59 রান, তবে 236 রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা। রিজান হোসেন 34 রানে 5 উইকেট নিয়ে প্রোটিয়াদের ধস নামান। ত্রিনাদের বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে 5 উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এতে 6 বছর পর পাকিস্তানের বিপক্ষে কোনো ওয়ানডেতে জিতল ক্যারিবীয়রা। ব্রায়ান লারা স্টেডিয়ামে 28তম ওভারে 6 উইকেটে 114 রান তোলে সফরকারীরা।
তবে হাসান নওয়াজের অপরাজিত 36 রানের ইনিংসে নির্ধারিত 37 ওভারে 7 উইকেটে 171 তোলে পাকিস্তান। জবাবে 22তম ওভারে 107 রানে 5 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। এরপর 6ষ্ঠ উইকেটে 77 রানের জুটি গড়ে তোলার জয় নিশ্চিত করেন রোস্টন চেজ এবং জাস্টিন গ্রিভোস। 49 রানে অপরাজিত থাকেন চেজ। ইতালির এসি মিলানকে 4-1 গোলে বিধ্বস্ত করে প্রাক মৌসুম প্রস্তুতি শেষ করল ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি। নিজেদের মাঠ স্ট্যামফোর্ডে ব্রিজে খেলার 5ম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় চেলসি। 8ম মিনিটে ব্যবধানে দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান তারকা জুয়াও পেড্রো। এই নিয়ে চেলসি জার্সিতে 5 ম্যাচে 5 গোল করলেন তিনি। খেলার 18 মিনিটে 10 জনের দলে পরিণত হয় এসি মিলান। সেই সুযোগে নিলাম ডেলাফ চেলসির হয়ে জোড়া গোল করেন। 70 মিনিটে একটি গোল শোধ করেন এসি মিলানকে ইউসুফ ফোফানা। এতে প্রস্তুতি ম্যাচে দুটিতেই জয় পেল চেলসি। এদিকে ট্রাইব্রেকারে লিভারপুলকে 3-2 গোলে হারিয়ে প্রথমবারের মতো কমিউনিটি শিল্ড জিতে ইতিহাস করেছে ক্রিস্টাল প্যালেস। ওয়েম্বলি স্টেডিয়ামে হোগো একিতেকির গোলে 4 মিনিটে এগিয়ে যায় অল রেডরা, তবে সেই লিড তারা ধরে রাখতে পারেনি। পেনাল্টি গোলে ফিলিপে মাতেতা 17 মিনিটে সমতে ফেরার ক্রিস্টাল প্যালেসকে। প্রায় 60% বল দখলে রাখা লিভারপুল 21 মিনিটে 2-1 ব্যবধানে লিড নেয় জেরেমি ফ্রিম্পং গোল করলে। যদিও লিভারপুলের জয়ের স্বপ্ন ভেস্তে দিয়ে 77 মিনিটে ইসমাইল সার সমতায় ফেরার ক্রিস্টাল প্যালেসকে। খেলা গড়া ট্রাইব্রেকারে সেখানে মোহাম্মদ সালাহ আর ম্যাক অ্যালিস্টার পেনাল্টি মিস করলে ইতিহাস করা আনন্দে মাঠে ক্রিস্টাল প্যালেস। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা করছে না সরকার। সারা দেশে জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে জনগণের অধিকার বাস্তবায়িত হবে আশা তারেক রহমানের। ঘোষিত সময়ের ভোটে আপত্তি নেই জামায়াতের। বিদেশে আওয়ামী লীগের অফিস এবং অস্থিরতা সৃষ্টির বিষয়টি সরকারের নজরদারিতে। 3 দিনের সফরে দুপুরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। এবং বগুড়ায় শুরু হয়েছে নির্বাচনী আমেজ। খালেদা জিয়া নাকি তারেক রহমান, কে হচ্ছেন গাবতলী শাহজাহানপুরের কাণ্ডারি, ভোটারদের কৌতূহল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।